বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে, রাজনৈতিক অর্থনৈতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকে যারা অতিথি, চলুন প্রথমে পরিচিত হই তাদের সঙ্গে। আমার বায়ে বসা আছেন বঙ্গবন্ধু মৎস্যজীবী পরিষদের চেয়ারম্যান নাসিরউদ্দিন ফেরদৌস। আমার ডানে রয়েছেন বারবিটার প্রাক্তন সহসভাপতি, প্রথম সহসভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান, এবং তারপরে রয়েছেন রাজনৈতিক পর্যবেক্ষক অবসরপ্রাপ্ত মেজর জিল্লুর রহমান। দর্শক, আপনারা জানেন যে আমরা দর্শকদের সম্পৃক্ততা বাড়াবার জন্য এবং যারা এই অনুষ্ঠানে কথা বলছেন তাদের দায়িত্বশীলতা বাড়াবার জন্যে বা তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবার জন্যে একটি নতুন বিষয় ইন্ট্রোডিউস করেছে। ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন যে অনুষ্ঠান চলাকালে আমার অতিথিদের কার বক্তব্য আপনার কাছে সার্বিক বিবেচনায় সবচেয়ে বেশি গ্রহণযোগ্য সেটি আপনি SMS করে বা ভোট দিয়ে, যেভাবেই আমরা বলি না কেন, জানাতে পারেন। অর্থাৎ আমার আজকে যারা অতিথি, আপনার কাছে যদি নাসিরউদ্দিন ফেরদৌসের বক্তব্য গ্রহণযোগ্য হয়ে থাকে সবচেয়ে বেশি, আপনি 16258-এ SMS করতে পারেন। TM লিখে স্পেস দিয়ে A লিখে যদি নাসিরউদ্দিন ফেরদৌসের বক্তব্য গ্রহণযোগ্য হয়। মিস্টার হাবিবুর রহমানের বক্তব্য গ্রহণযোগ্য হলে আপনার কাছে আপনি TM লিখে স্পেস দিয়ে B লিখে পাঠিয়ে দিবেন 16258-এ, এবং তারপরে মেজর জিল্লুরের বক্তব্য যদি আপনার কাছে গ্রহণযোগ্য হয় তাহলে আপনি TM লিখে স্পেস দিয়ে C লিখে SMS-টি পাঠিয়ে দিবেন 16258-এ। এবং যারা বক্তব্য রাখছেন সবার বক্তব্য আপনার কাছে কারো বক্তব্যই গ্রহণযোগ্য না হতে পারে। সেক্ষেত্রে যদি কারো বক্তব্যই গ্রহণযোগ্য না হয় তাহলে TM লিখে স্পেস দিয়ে D লিখে সেন্ড করুন 16258-এ। স্বাগত আপনাদের তিনজনকে স্টুডিওতে। মিস্টার নাসিরউদ্দিন ফেরদৌস, আপনাকে দিয়ে শুরু করি যে অনেক দিন পরে জাতীয় সংসদে সরকারি দল, বিরোধী দল অর্থাৎ প্রতিনিধিত্বশীল সকল রাজনৈতিক দল আছে যারা সংসদে থাকবার, এবং এই বাজেট অধিবেশনের প্রথম দিন থেকেই তারা আছেন, তারা সকল কার্যাবলীতে সংসদের অংশগ্রহণ করছেন। তো আপনার অনুভূতি কি, মানে কেমন দেখছেন? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং সাথে সাথে সুপ্রিয় দর্শকবৃন্দু আপনাদেরকে ধন্যবাদ, এবং কলাকুশলী যারা আছেন তাদেরকে আমার আন্তরিক ধন্যবাদ রইল। আমি প্রথমে মাননীয় উপস্থাপকের কথার পরিপ্রেক্ষিতে প্রথমে আমি সংসদের কথা বলবো। সংসদের যে কথাটা আজকে আমরা শুনতে পেরেছি সেটা আসলে ওনাদের দুটো কারণে করেছে বলে আমি মনে করি। এক নম্বর হলো খবরের শিরোনাম হতে, দুই নম্বর নেত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। আপনারা একটা জিনিস ঠিকই জানেন, পুরুষ এমপিরা সাধারণত এবং কিছু কিছু মহিলা এমপি তারা জনগণের ভোটে নির্বাচিত হয়, তাই তারা জনগণকে আকর্ষণ করার চেষ্টা করে। আর মহিলা এমপি যারা সিলেক্টেড তারা নেত্রীর ভোটে যেহেতু হয়, নেত্রীকে আকর্ষণ করার চেষ্টা করছেন। একটা উদাহরণ দিয়ে বলি, যেরকম ধরেন পাকিস্তান আমল থেকে ছাত্র নির্বাচন হতো, স্বাধীনের পরপর কিছুদিন ছাত্র নির্বাচন হয়েছিল, তখন নিজেদের জ্ঞান, গুণ, প্রজ্ঞা, অভিজ্ঞতা, বুদ্ধিমত্তা দিয়ে তারা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে একটা স্থানে গিয়েছেন, নির্বাচিত হওয়ার জন্য একটা নেতা হয়েছেন। যেখান থেকে তোফায়েল আহমদ, রাজ্জাক, আমু, মান্নাদের জন্ম হয়েছিল। এখন যেহেতু কোনো নির্বাচন নাই, তাহলে নেতাদেরকে আকর্ষণ করবে কিভাবে, নেতাদের দৃষ্টি আকর্ষণ করবে কিভাবে, নিজের জ্ঞান, গুণ, প্রজ্ঞা নেতাদের কাছে দিবে কিভাবে? সেজন্য তারা এখন মাসেল দিয়ে, অস্ত্র দিয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেন, যার বলি হয়েছে বিশ্বজিৎ। যেহেতু নির্বাচন নাই সেহেতু আমাকে অস্ত্র দিয়ে দৃষ্টি আকর্ষণ করতে হবে। আর মহিলারা যেহেতু নেত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য করেছে, সাধারণ দর্শকের আকর্ষণের জন্য নয়, তাই তারা কুরুচিপূর্ণ বক্তব্য রেখেছে। তবে দুঃখজনক এটা, ওরা যদি কুরুচিপূর্ণ বক্তব্য রেখে থাকে, সংসদে আমরা আবার দেখেছি হাতের তালি মেরে কিন্তু সেটাকে সমর্থন করেছে। তাইলে যে বলেছে সে যদি দোষী হয়ে থাকে, যে হাত চাপড়িয়েছে তাকেও কিন্তু সেই দোষী করা যায় বলে আমি মনে করি। সেদিন দেখলাম সংসদে দুই হাইব্রিড নেতা, একজন হলো ওই নাজিবুর রহমান সাহেবের ছেলের কি নাম জানো, আন্দালি পার্থ, এবং আচ্ছা নাম বলবো, দুজন বলেছেন যে জরিমানা দিতে হবে। জরিমানাটা কেন? জরিমানা তো নয়, স্পিকার তাদেরকে বের করে দেওয়ার পর্যন্ত ক্ষমতা আছে, কিন্তু জরিমানার কথা ওই খালাতো ভাই হলো আমার মাস্তুতো ভাই,
তারা জরিমানাটা বলেছে এই কারণে, জরিমানার উপর দিয়ে যদি কুরুচিপূর্ণ কথা বলেও থাকে তাহলে জরিমানার উপর দিয়ে যাক, জরিমানার উপর দিয়ে যেতে তো অসুবিধা না। তারা তো 2 কোটি টাকা, মিনিমাম 2 কোটি টাকা গাড়ির ট্যাক্স পেয়েছে, ট্যাক্সের রিবেট পেয়েছে। তো সুতরাং 2 কোটি টাকা যার কিছু না, 30,000 টাকা তো তার কিছু না। আমার মতে স্পিকারের পূর্ণ জিনিসটা, ক্ষমতাটা করা উচিত, তাদেরকে তখন বের করে দেওয়া উচিত বলে আমি মনে করি। আর হাইব্রিড নেতা আমাদের যা আছে, যেটা সংসদে আসে, হাইব্রিডটা কি? হাইব্রিড দেখবেন কিন্তু ছোট ছোট গাছেও কিন্তু আম ধরে, কিন্তু হাইব্রিড। আপনি সূচনা বক্তব্য 1 মিনিটে শেষ করবেন। আচ্ছা, তাহলে বলি তো, সেখানে যে বঙ্গবন্ধু জিয়াউর রহমানকে সমালোচনা করে সেটা করা উচিত নয় বলে আমি মনে করি। কারণ জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণাপত্র পাঠ করেছে, এটা কিন্তু কেউ অস্বীকার করতে পারে না। যারা অস্বীকার করে তারা শত্রুতামূলকভাবে কথা বলে। ঠিক সেরকম বঙ্গবন্ধু যে স্বাধীনতা ঘোষণা করেছে এবং স্বাধীনতা আন্দোলনে ছিলেন, সেটা অস্বীকার করা উচিত না, যেটা সংসদে অস্বীকার করছে। এমন জিয়াউর রহমানকে কথায় কথায় দুর্নীতিবাজ বলা উচিত না। উচিত না এই কারণে বলবো, এমন কোনো ব্যক্তি নাই জিয়াউর রহমান আর্থিকভাবে কারোর কাছ থেকে কোনো সুবিধা নিয়েছে বা দিয়েছে, এরকম কোনো প্রমাণ নেই। তো সেজন্য আমি বলবো, জিয়াউর রহমান আর বঙ্গবন্ধুকে নিয়ে সংসদে বা সংসদের বাইরে কোনো রাজনৈতিক ব্যক্তিরা ওনার নিয়ে সমালোচনা না করাই ভালো বলে আমি মনে করি। দর্শক, আমি যে ভোটের কথা বলেছিলাম, যে কার বক্তব্য গ্রহণযোগ্য হচ্ছে, সেটি আপনারা পর্দায় দেখতে পাবেন। অর্থাৎ আপনারা যেভাবে আপনাদের মতামত জানাচ্ছেন তার একটা প্রতিফলন গ্রাফের মধ্যে দেখতে পাবেন স্ক্রিনে, এবং ওঠানামা হয়তো করবে এবং এভাবেই চলতে থাকবে। সকালে যারা এই অনুষ্ঠানটি রিপিট হবে, তখনও এই রাতের যে ফলাফল সেটি যুক্ত হয়ে যাবে সকালে দর্শকদের মতামতের সঙ্গে। অর্থাৎ নাসিরুদ্দিন ফেরদৌসের জন্য টিএম লিখে স্পেস দিয়ে এ, হাবিবুর রহমানের জন্য টিএম লিখে স্পেস দিয়ে পি, জিল্লুর রহমানের জন্য টিএম লিখে স্পেস দিয়ে সি, আমি জিল্লুর রহমান না, মেজর জিল্লুরের জন্য, এবং কারো বক্তব্য গ্রহণযোগ্য না হলে টিএম লিখে স্পেস দিয়ে টি, এবং সেন্ড করবেন 16258-এ। মেজর জিল্লুর রহমান। ফেরদৌস ভাই ভালোই বলেছেন। আমি নিজেও অনেকটা হতাশাগ্রস্ত। আমাদের সংসদ সদস্য যারা আছেন 350 জন, 16 কোটি মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষগুলাই ওখানে থাকার কথা, যাদেরকে আমরা মান, মর্যাদা, সম্মান, দায়িত্ব বোধ থেকে সব কিছু থেকেই শীর্ষ পর্যায়ে বিবেচনায় রাখি। আর বড় দুঃখের বিষয় যে আমাদের গত কয়েকদিনের যে আলোচনা সমালোচনা পত্রিকাতে আসছে, আমাদের মাতৃ সংসদরা যে ভাষা প্রয়োগ করছেন, তাদের বাচনভঙ্গি, অঙ্গভঙ্গি এত কুরুচিপূর্ণ, এটা নিজের পরিবার নিয়ে সামনে টেলিভিশনের সামনে সরাসরি সংসদ যে ঘটনাগুলো দেখাতে থাকে, নিজেদেরই লজ্জা লাগে। সবচেয়ে বড় একটা কথা উনি তুলে এনেছেন যে যাদের কোনো দায় দায়িত্ব জনগণের কাছে নাই, তারাই এই ধরনের কুরুচিপূর্ণ কথা বেশি বলছেন। আর যে কথাটা ফেরদৌস সাহেব আনার চেষ্টা করেছেন, এটা সবাই বোঝেন যে নারী সংরক্ষিত সাংসদ যারা আছেন, তারা উভয় দলেরই নেত্রী কৃপার উপরে ওখানে রয়েছেন। তাদের যোগ্যতা এবং মেধা দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছেন। হ্যাঁ, একজনকে সুযোগ একজন দিতে পারেন। আমাকে আজকে সুযোগ জিল্লুর ভাই দিতে পারেন এক জায়গায় কথা বলার, কিন্তু পরবর্তী পথটা আমার তৈরি করে নিতে হবে আমার যোগ্যতা দিয়ে। আজকে সংসদ যখন চলে, তার ভিতরে দেখুন সাংসদরা আমাদের প্রয়াত যে সমস্ত জাতীয় নেতা, এই দেশের স্বাধীনতার জন্য যাদের অনেক বিরাট ভূমিকা, সেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কথা বলেন, সবারই কোনো না কোনো ভূমিকা আছে। এবং দেশ গঠনের জন্য এটাকে ডেমোক্রেটিক সিস্টেমে বলা হয় ইট ইজ এ র্যালি। একজনে একটা পর্যায় পর্যন্ত রেখে যায়, সেখান থেকে আর একজনে টেনে নিয়ে যায়, এইভাবে আমরা উপরের দিকে যেতে থাকি। দুঃখজনক হলেও সত্য, আমাদের দুই দলের যে রাজনীতিটা এখন চলছে, শুধুমাত্র একে অপরের সিদ্ধ অন্বেষণ ছাড়া
ভালো কোনো কিছুতেই আমরা অ্যাপ্রিসিয়েট করতে পারছি না। আমি জর্জ ওয়াশিংটনের জীবনের একটা উদাহরণ দিব। উনি প্রথম নির্বাচনে ডিবেটে যাচ্ছিলেন আমেরিকাতে, তা পথে উনি হাঁটতেছিলেন, তো উনার যে কম্পিটিটর উনি গাড়িতে যাচ্ছিলেন, তো ওয়াশিংটনকে দেখে উনি গাড়িতে তুলে নিয়ে স্টেজে নিয়ে গেছেন। তো জর্জ ওয়াশিংটন তার কর্মসূচি দিলেন, তার বক্তব্য দিলেন, তারপর উনি বললেন যে এরপরও যদি আপনাদের মনে হয় যে আমার কর্মসূচি আপনাদের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করবে না, তাহলে আমার এই প্রতিপক্ষ মানুষটা কিন্তু ভালো, উনাকে ভোটটা দিয়েন। কারণ উনি যদি গাড়িতে আমাকে এই জায়গায় না আনতেন, তাহলে আজকে আমি আপনাদের সামনে টাইমলি এসে কথা বলার সুযোগটুকু পেতাম না। আজকে দেখুন সংসদ ভবন 1 মিনিট কথা বলা কত অর্থ দেওয়া হয়। আমি সেদিন একটা টকশোতে RTVতে আমি বলতেছিলাম যে জনগণের হাড়ের উপরে ট্যাক্স বসানো টাকা দিয়ে সেখানে সংসদ চালানো হয়। সেইটাকে আমি ব্যাখ্যা করেও বলেছিলাম, একটা সাবানেরও ট্যাক্স দেওয়া লাগে, সোডারও ট্যাক্স দেওয়া লাগে, লুঙ্গিরও ট্যাক্স দেওয়া লাগে, ফ্যাক্টরিতে ট্যাক্স বসায় রাখে সরকার, ব্যাট বসায় রাখে। অর্থাৎ যে রিক্সা চালক তার টাকা দিয়েও কিন্তু এগুলো করা সম্ভব যদি বিবেকবান আমাদের সংসদ সদস্যরা হয়ে থাকেন। কেন আজকে দুই নেত্রীকে আমি বেশি রকম একুশ করি যে উনাদের সামনে এই ধরনের কথা কেন হবে, আর দুই নেত্রীর সামনে এই অশ্লীল ভাষা কথা বললে কি ওনাদের মর্যাদা বাড়ে? এতে আমি তো মনে করি ওনাদের কেহ করা হচ্ছে বেশি। আমি কাউকে সম্মান করলে আমার যদি কারোর প্রতি কোনো গুচ্ছা থাকে, আমার কারোর প্রতি যদি কোনো ক্ষোভ থাকে, সেটা তো আমি যাকে সম্মান করব তার সামনে নিশ্চয়ই আমি ওই বাক্যটা ব্যবহার করব না। আজকে কি হচ্ছে জাতীয় সংসদ ভবনে চিৎকার করে কার জন্ম কোথায়, কার কি, এগুলা তো ইস্যু, ন্যাশনাল ইস্যু নয়। আমরা আজকে নারী হয়ে নারীকে মর্যাদা দিতে পেরেছি? আজকে নারীর মর্যাদা ভুলণ্ঠিত কারা করছে? নারীরাই করছে। আজকে দেখেন স্পিকার নারী, আজকে প্রধানমন্ত্রী নারী, আজকে সংসদ উপনেতা নারী, বিরোধী দলের নেত্রী নারী, সবাই নারী। তাহলে অসম্মানটা কিন্তু নারীরা নারীদেরই করছে, পুরুষরা কিন্তু কেউ এগুলা করছে না। আমি আজকে এই চ্যানেলের মাধ্যমে আমি সবিনয় বলতে চাই সংসদ সদস্যদের উদ্দেশ্যে যে জাতিকে নিয়ে হেলাফেলা করার সময় আর নাই। মানুষ অনেক সচেতন। আপনি যদি দায়িত্বের জন্য অক্ষম হন, আপনি বলুন যে এটার জন্য আমি আনফিট। এখানে শুধু ভোটের জন্য এসে লাভ নাই, এখানে এসে কারো খিস্তি খিউড়ি তোলার কোনো দরকার নাই। জাতি জানতে চায় সামনে আপনি আমার রুরাল ইনফ্রাস্ট্রাকচার কি করে দিবেন, আপনি আমার পাওয়ার সেক্টরে কি করবেন, আমার ইলেকট্রিসিটি জেনারেট কি করবেন, আমার সামনে পদ্মা সেতু কিভাবে করবেন, যেটা দুর্নীতির দায়ে ডুবে গেছে ওটাকে কিভাবে ঠিক করতে পারবেন। আজকে যে সমস্ত সমস্যাগুলো জাতির সামনে রয়েছে, এই সমস্যাকে অ্যাড্রেস করবেন কিভাবে। জাতীয় কোনো ইস্যু নাই। স্পিকার যদি আপনাকে 20 মিনিট সময় দেয়, তার 5 মিনিট লাগে ধন্যবাদ দিতে, তারপরে 10 মিনিট লাগে বর্তমান যে নেত্রী আছে তার বন্দনা গাইতে, তারপর আর 7 মিনিট লাগে তার প্রয়াত নেতার বন্দনা গাইতে। তাহলে কখন আপনি জাতির, আপনার এলাকার, দেশের সমস্যা নিয়ে আপনি কথা বলেন, কিভাবে সেটাকে অ্যাড্রেস করছেন? সুতরাং আমি মনে করি যে এখনই সময়, এবং জনগণকে সচেতন হতে হবে, এবং জনগণ অনেক সচেতন, সোচ্চার হয়েছে, মিডিয়াও সোচ্চার হয়েছে, প্রতিটি জায়গায় এর প্রতিবাদ এবং ঘৃণা ছড়াচ্ছে। মিস্টার হাবিবুর রহমান, ধন্যবাদ আপনাকে। আমি আসলে উভয়ের কথা শুনছিলাম। আমাদের আসলে মাছ 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 আছে না, মাছের মাথায় যদি পচন ধরে, আমাদের কিন্তু মানে পচনটা কিন্তু মাছ নিয়ে কাজ করেন, পচনটা কিন্তু মাথায় ধরেছে। আপনি যদি ঢালাওভাবে যারা বলছেন তাদের বলার কোনোভাবেই আমি মনে করি কোনোভাবে ওনাদের বলার অধিকার নাই, যদি সম্ভবত না। যদি আমরা উপর থেকে যদি এটা মানে যিনি বলবেন ওনাকে তুমি কালকে থেকে এটা বলবা না, সব ব্যাপারে আমরা যদি এইভাবে মানে অবহেলা করি, আমরা দেশকে যদি এইভাবে, এটা আমরা একটা মানে কীভাবে এগুচ্ছি টোটাল দেশটা। আজকে দেখেন আপনি টোটাল জাতি একটা সব কিছু শুধু কয়েকটা যদির উপর নির্ভর করছে। আজকে দেশ, আজকে সংসদ বলেন, আজকে নির্বাচন, তত্ত্বাবধায়ক সরকার। আমি একটু মানে এভাবেই বলতে চাই যে সব কিছুই কিন্তু কয়েকটা যদির উপর নির্ভরশীল। আগামীকালের ভবিষ্যৎ মানে আগামী দিনের ভবিষ্যৎ, ইনফ্যাক্ট আজকের বাজেটের বাস্তবায়ন। আপনি দেখেন বাজেট, আমরা মানে ব্যবসায়ীরা বাজেট নিয়ে খুব বলতে চেষ্টা করি। বাজেট নিয়ে যদি একটু বলি, এই যে বাজেটটা এবার আমাদের অর্থমন্ত্রী সাহেব মহোদয় দিলেন, এটা ইনফ্যাক্ট আবারও যদি সব ঠিক মতো থাকে, তাহলে 3 সরকার এসে এই বাজেট বাস্তবায়ন করবেন, এবং সেটা কিন্তু খুবই দুষ্কর একটা ব্যাপার। কারণ এবার ইমপ্লিমেন্ট মানে আপনার বাস্তবায়ন এখানে খুবই কষ্টকর।
কারণ তিনটা সরকার আবারও যদি তত্ত্বাবধায়ক সরকার বা নির্দলীয় সরকার যেভাবে বলেন, এরপরে সরকার তিনটা সরকার এটাকে বাস্তবায়ন করবেন। এবং এই সরকারের আগামী 6 মাস যেটা, সেই 6 মাস পরেই কিন্তু আপনার বাজেট বাস্তবায়ন শুরু হয়। দ্যাট ইজ বাজেট বাস্তবায়নের দিকে কারোর লক্ষ্য নাই, কোনো দিকে মনোযোগ নাই। এবং ইনফ্যাক্ট নির্বাচন যে একটা হবে সামনে ভবিষ্যতে, আজকে যে সংসদে এই যে এইসব বিতর্ক, আমি তো মাঝে মাঝে মনে করি যে এরা যারা আজকে এই বিতর্ক করছেন তারা কি দেশটাকে অন্যদিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন ইচ্ছাকৃতভাবে, যে আজকে আমরা অন্যভাবে একটা প্রেক্ষাপট রেডি করি যে বাংলাদেশে নির্বাচনের দরকার নাই, যে কোনোভাবে যে কোনো কিছুর বিনিময়ে যে কোনো কেউ থেকে যাক। কিন্তু সেক্ষেত্রে সরকারি দলের ধরেন আজকে আওয়ামী লীগের যে স্ট্র্যাটেজি, আমি তো বলি আওয়ামী লীগ মানে স্মার্টলি হ্যান্ডেল করছে, যা কিছু করছে। দেখেন আজকে এই কয়েকদিন পরে রোজার মধ্যে আন্দোলন হবে না, এরপরে ঈদের কয়েকদিন আন্দোলন নাই, আবারও কয়েকদিন হলেও 15 আগস্ট মিলিয়ে তারপর আর নাই, এরপর আবার আপনার ঈদুল আজহা, মোটামুটি একটা ঢাকা সিটি কর্পোরেশন সব কিছু মিলিয়ে আমার দেশকে কিন্তু স্মার্টলি হ্যান্ডেল করছে। এবং এর মধ্যে নির্বাচনের কোনো লক্ষণ আমরা দেখছি না, তত্ত্বাবধায়ক সরকার বলেন। এবং বিএনপির ক্ষেত্রে কিন্তু দেখেন, বিএনপি যদি মানে এই নির্বাচনে আসে বা না আসে, জনগণের মেসেজ কিন্তু বিএনপির ক্ষেত্রে স্পষ্ট যে নির্বাচনে আসেন আপনারা। 4টা সিটি কর্পোরেশন নির্বাচনে যেই রেজাল্ট, এই রেজাল্ট কিন্তু আপনাকে স্পষ্ট করে বিএনপিকে পথ দেখিয়ে দিয়েছে যে আপনারা নির্বাচনে আসেন, জনগণ আপনাদের পক্ষে। এবং সরকার কিন্তু মনে করছে যে সরকার যদি মনে করে যে আমাদের পক্ষে জনগণ নাই, তাহলে কিন্তু নির্বাচন নিয়ে আজকের যেই ধোঁয়াশা অবস্থা, এই ধোঁয়াশা অবস্থা থেকে আমাদেরকে অনেকগুলো যদি পার হতে হবে। যদি এটা হয়, যদি ওইটা হয়, যদি তত্ত্বাবধায়ক সরকার আসে, যদি অনেকগুলো যদির মধ্যে আমরা কিন্তু আজকে হাবুডুবু খাচ্ছি। এবং এই যদিগুলো যদি কখনো যদি সমন্বয় হয়, আপনি প্রায় প্রত্যেকটা জিজ্ঞেস করেন, আমি আপনার টক শোগুলোতে দেখি যে প্রায় আপনারা যে টানেলের শেষ প্রান্তে আপনি বলেন যে আলো দেখা যাচ্ছে কিনা, আমি কি বলি জানেন, টানেলের শেষ প্রান্তে কিন্তু আমি আলো দেখতে পাচ্ছি, কিন্তু যারা দেখার দরকার, আজকে যারা দেশের দায়িত্বে আছেন, আমি ক্ষমতা বলি না অলওয়েজ, এবং যারা পরবর্তীতে ক্ষমতায় আসার বা দায়িত্বে আসার চেষ্টা করছেন, তারা কি দেখার চেষ্টা করছেন? আমার মনে হয় তারা চোখ বুঝে আছেন, আমরা অন্ধকার দেখছি। এই অন্ধকার দেখাটাই হচ্ছে। অথবা এভাবেও যদি বলেন, কেউ একজন মানে ম্যাচ নিয়ে দাঁড়িয়ে আছে, আরেকজন কুপি নিয়ে দাঁড়িয়ে আছে, তো জ্বালাবেটাকে, আমাদের জ্বালানোর লোকটা নাই, আমরা কিন্তু অন্ধকার সেভাবেই দেখছি। আসলে কিন্তু এখানে অন্ধকারের কিছু নেই, স্পষ্ট সব কিছুই। এবং এই দেশ আজকের বাংলাদেশ, যেখানে যদি সত্যিকার অর্থে বলতে হয় আমরা কিন্তু যেখানে দাঁড়িয়ে আছি, আমি একটু বলি, আমাদের দারিদ্র বিমোচনের অবস্থান ভালো, আমাদের রিজার্ভ ভালো, আমাদের জিডিপি গ্রোথ, এবং আজকে যেটা সর্বশেষ বৈদেশিক মুদ্রার বিনিয়োগ যেটা, সেটাও কিন্তু আজকে মানে পজিটিভ 14% বৃদ্ধি পেয়েছে। দেশ কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু আমরা নেতা নেত্রী, আমরা রাজনীতি, আলটিমেটলি রাজনীতিবিদরাই কিন্তু এই দেশের সমাধান করবেন, কিন্তু ওনারাই আমাদেরকে পিছনে টেনে ধরে রাখছেন। আমরা কোথায় যাব? আমরা অন্ধকার দেখছি, সেই জন্যই আলটিমেটলি অন্ধকার থেকে বের হইতে হবে, এবং এটা সরকার এবং বিরোধী দল মিলে করতে হবে। এখানে কিন্তু বাইরের কেউ এসে তৃতীয় শক্তি, চতুর্থ শক্তি, কেউ কিন্তু পঞ্চম শক্তি, ষষ্ঠ কিচ্ছু নেই। কিন্তু আলটিমেটলি কিন্তু এই দুই দলকেই কিন্তু এগিয়ে আসতে হবে। জি, মিস্টার ফেরদৌস, অনেকগুলো প্রসঙ্গ মিস্টার হাবিবুর রহমান ইতিমধ্যে তুলেছেন, যে তত্ত্বাবধায়ক সরকার যেটি নিয়ে বিতর্ক, সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলগুলো আকার ইঙ্গিতে বলবার চেষ্টা করেছেন যে কি মেসেজ দিচ্ছে। আসলে মেসেজ তো অনেক রকম। উনি বলছেন যে বিরোধী দলকে নির্বাচনে আসার মেসেজ, সরকারের প্রতি নেতিবাচক মনোভাবের মেসেজ, নানা রকমের মেসেজই হতে পারে। বিএনপির প্রতি সমর্থন হতে পারে, সমর্থন না হয়ে উপায় নাই বলে সমর্থনটা চলে যেতে পারে, সেটিও হতে পারে। তো সব মিলিয়ে আপনি যদি এবার আলোচনা করেন। ধন্যবাদ। উনি যে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছেন, এখন আমাদের এটা বার্নিং ইস্যু, এবং এটাই হলো ইস্যু। এখন আমার কথা হলো কি, তত্ত্বাবধায়ক হোক আর সরকার বধায়ক হোক, মানে সরকার বধায়ন করে যেটাই হোক, কিন্তু এখানে আমার কিন্তু একটা প্রশ্ন, আমি কিছুদিন আগে কলমও লিখেছি, আপনারা একসাথে মিলিত হওয়ার আগে শপথ নিতে হবে আপনাকে। তত্ত্বাবধায়ক দিলে একটা সুবিধা, আমাদের ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই জন্য তো আপনাদের, আমার ভোটটা যেন গণতান্ত্রিকভাবে সেই জায়গায় পায়। আমার ভোট আমি দিব, যোগ্য যে সে দেবে। কিন্তু আমার কথা হলো, আমার ভোট আমি দিলাম, যে কোনো একজন গেল, যাওয়ার পর উনি যখন ক্ষমতায় আসবেন, তখন কি জনগণের চাকরি সে পাবে, যোগ্য যে সে পাবে? জনগণের টেন্ডার জনগণ পাবে নাকি দলীয় লোকরা পাবে? খাস জমি উত্তরার প্লটটা কি জনগণ পাবে, যোগ্য লোক পাবে,
নাকি দলীয় লোক পাবে। এমন কি চিন্তা করে দেখেন, যখন বন্যা সিডর হয়, এই যে টিন ডাল রিলিফটা পর্যন্ত দলীয় লোকরা পায়, জনগণ পায় না। তা জনগণের কাছে এখন আমার প্রশ্ন, দলীয় লোকরা কি জনগণের বাইরে? হ্যাঁ, ওরা হলো অনলি রাজনীতির সাথে। তাহলে আমি আপনাকে একটা হিসাব দেখাচ্ছি। আমাদের এখানে প্রত্যেকটা গ্রামে ম্যাক্সিমাম 50 জন লোক সক্রিয় রাজনীতির সাথে জড়িত আছে, কিন্তু রাজনীতির সমর্থক কিন্তু জড়িত নাই, প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি এরকম নাই, 50 জন। তো 50 জন যদি 50 জনের জায়গায় আমি 100 জনে ধরলাম, আমাদের এখানে 68,000 গ্রাম। 68,000 গ্রাম যদি হয়ে থাকে, তাহলে 100 জন করে 68 লক্ষ লোক সক্রিয় রাজনীতির সাথে জড়িত আছে আওয়ামী লীগের। আবার বিএনপির 100 জন, 68 লক্ষ টোটাল, এবং অন্যান্য মিলিয়ে 1.5 কোটি তারা সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত আছে। আর আমরা হলাম সমর্থক, আমরা জড়িত নাই। হালুয়া রুটি আমরা পাই না, হালুয়া রুটি কিন্তু তারা খায়। আমরা বলছি সেজন্য যারা 90% ব্যক্তি, এই যে টিভির সামনে বসে আছে 90% ব্যক্তি, তাদেরকে চাকরিতে যদি সে যোগ্য হয়, বছর 7-8 আগে একটা স্টাডি বলেছিল যে বাংলাদেশে 42 লক্ষ লোক মোরলেস সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত। আমি তো আরো বেশি করে দিলাম, 1.5 কোটি বললাম। আমি 1.5 কোটি বললাম। আওয়ামী লীগের 100 জন, বিএনপির 100 জন, আর অন্যান্য মিলিয়ে আরো 10 জন যদি হয়ে থাকে, তাহলে আমার হিসাব অনুযায়ী 1.5 কোটি। আর আমরা এখানে আছি 16 কোটি। 16 কোটির মধ্যে 90% হলে আমরা জনগণরা, আর হলো 10%। চাকরিটা কিন্তু আমরা পাই না। আমি নবপ্রজন্ম যারা শাহবাগে ছিল তাদের প্রতিও আবেদন, দেখো আমরা কয়দিন পর মরে যাব, আমার চাকরির দরকার না, ব্যবসা বাণিজ্য দরকার না, তোমাদের দরকার। তোমরা এখন থেকে তাদের বিরুদ্ধে লড়ো, যেরকম আমরা লড়েছিলাম পাকিস্তানের বিরুদ্ধে। 10% পাঞ্জাবিরা সমস্ত চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সব নিয়ে যেত, 90% আমরা পেতাম না। তার প্রত্যুত্তরে আমরা বলেছিলাম এবং করেছি কাজ। এখন এই 90% আমরা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য টেন্ডার খাস জমি এমনকি রিলিফ পর্যন্ত আমরা পাই না, ওই 10% লোকরা নিয়ে যায়। তাই নবপ্রজন্ম যারা আছো, তোমাদের দরকার এখন থেকে তোমার সঠিক পথে চলার চেষ্টা করো, প্রতিরোধ করার চেষ্টা করো যারা আমাদের 90% জনগণের আহার নিয়ে যাচ্ছে, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য নিয়ে যাচ্ছে। এখানে আমাদের একটা জিনিস খারাপ লাগে, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমরা যারা সমালোচনা করি ওনাদের উপর একটু ক্ষিপ্ত হয়ে যান। আসলে কিন্তু সমালোচনা তো আপনাকে আমি ভালোবাসে বলে আমি সমালোচনা করছি। যেরকম আপনার মাথার উপর যদি বলি একটা ময়লা আছে, সরিয়ে ফেলুন, তার মানে আমি আপনার প্রিয় ব্যক্তি। উনি দেখেছেন, উনি বলেননি আপনাকে, উনি চেয়েছেন আপনাকে খারাপ দেখুক। প্রধানমন্ত্রীর একটা জিনিস দেখা উচিত যে সমালোচক দুজন, একটা হলো আওয়ামী বিদ্বেষী সমালোচক, আর একটা হলো আওয়ামী প্রেমিক সমালোচক। আমরা আওয়ামী প্রেমিক, আওয়ামী লীগকে ভালোবাসি। আমরা আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের সমর্থক, বঙ্গবন্ধুর ফলোয়ার আমরা। সে যেহেতু বঙ্গবন্ধুর দল, সেই হিসেবে বঙ্গবন্ধুর আদর্শকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে আওয়ামী লীগ, সে তারই সমর্থক। তাইলে আমরা আমাদের উপরে উনি ক্ষেপে যান কেন? তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি যারা, কিন্তু আপনার সমালোচনা ক্ষেপবে না, আর ওনার বিরোধী বা বিরোধী হলে তার সমালোচনা ক্ষিপ্ত হবে, সেটাই আপনাকে আমি বলছি। গণতান্ত্রিক রীতিনীতির মধ্যে পড়ে না, সেটাই আমি আপনাকে বলছি। আমাদের এই প্রেস সচিবের নিয়ম হলো কোন পেপারে কি উঠে সেটা প্রধানমন্ত্রীকে জানানো, এবং রাত্রেবেলা টক শোতে কে কি বলে তাদেরকে এটা জানানো। কিন্তু এটার সাথে দায়িত্বটা যার আছে উনি জানান কিনা আমি জানি না। এখন মাননীয় প্রেস সচিব, আপনাকে বলছি, আপনি প্লিজ আজকের টক শোটা অন্তত এটা প্রধানমন্ত্রীকে জানান। আর আপনি এটা জানাবেন না কেন? আপনি জানেন জিল্লু সাহেবের একটা টক শো আজকের পর্যন্ত 3,10,000 বার ইন্টারনেটে ক্লিক করেছে। তার মানে জনগণ চায় সমালোচনা, জনগণ চায় সরকারের পক্ষে বা বিপক্ষে কিছু বলুক। আপনি যদি এটা প্রধানমন্ত্রীকে দেন, প্রধানমন্ত্রী এটা নজরে আসবে। তাই প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত অনুরোধ, এখন থেকে 1 মিনিট, এখন থেকে আপনি আওয়ামী বিদ্বেষীর সমালোচকদেরকে কি বলেন না বলেন আমি জানি না, অর্থাৎ আওয়ামী প্রেমিক যারা আছে তাদের কথাটা আপনি শুনেন। আর একটা কথা মিনিট বলছি, আমি বেশ কয়েকটা টিভিতে মাননীয় প্রধানমন্ত্রী আমি বলেছি, আপনার আশেপাশে যারা ঘুরছে তারা হলে বসন্তের কোকিল, তারা আপনার বাড়িতে এখন এসে দিচ্ছে ডিম, মালকরি বানিয়ে দিচ্ছে, তা যখন হবে ছোট্ট একটি ছা, কয়েকদিন পরে নিয়ে যাবে, তা আপনার সাথে থাকবে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বলছি, আপনি এই ছাড়ুন এই বসন্তের কোকিল, কাছে আনুন বঙ্গবন্ধুর আবাবিল। আবাবিল পাখি যেরকম হাতিদেরকে ধ্বংস করেছে, বঙ্গবন্ধুর আবাবিল পাখিদেরকে নিয়ে আসুন। এবং আপনার আশেপাশে যারা আছে, আমি জানি তারা আপনাকে করতে দিবে না, কারণ তারা আপনাকে ভালোবাসার কিনা সেটা একটু পর্যালোচনা করে দেখুন।
আমি ফেরদৌস সাহেবের সাথে বিনয়ের সাথে একটা জায়গায় আমি দ্বিমত করতে চাই। আমি একজন রাজনৈতিক জাস্ট বিশ্লেষণ বা পর্যবেক্ষক হিসেবে বলছি, আওয়ামী লীগ প্রেমী। তো আওয়ামী লীগের যে দলের উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যে কি দল পরিচালিত হচ্ছে? বঙ্গবন্ধুর আওয়ামী লীগ কি এখন আছে? কোথায় বঙ্গবন্ধুর আওয়ামী লীগ? বঙ্গবন্ধু কি চেয়েছিলেন? গণতন্ত্র চেয়েছিলেন। এক মিনিট আপনার সাথে প্লিজ আমি শেষ করি। না, আপনার সুবিধা হবে এই জিনিসটা। সেটা হলো আপনি যেটা বলছেন সেটা ঠিক, আওয়ামী লীগ কি আগের আছে? আপনি সেদিন দেখেন বঙ্গবন্ধু কনফারেন্স রুমে যে আওয়ামী লীগের আলোচনাটা আসলে অনেক বিস্তৃত করে প্রতিষ্ঠা বার্ষিকীতে হয়েছে, সেখানে সব কমিউনিস্ট কর্পোরেশন নির্বাচনের ফলাফল সেখানে সব কমিউনিস্টরা একটা আওয়ামী বিশ্লেষণে চলে এবং টিভিতে আমি না টিভিতে বিটিভিতে সেদিন একটা করেছে, তাও এক লেখালেখি হয়েছে বাম নির্ভর এবং বাম আসর করছে, বাম ভূতরা এসে আসর করছে আওয়ামী লীগের কাদের উপরে। শুধু তা না, বামরা আজকে হয়তো একটা ফ্রন্ট লাইনে এসছে, কিন্তু তার আগে টানের থেকে আসেন বঙ্গবন্ধুর আওয়ামী লীগের যে ধারা ছিল, যে চিন্তা চেতনা ছিল। আমি কয়েকটা উদাহরণ দিই। বা ব্যক্তি বঙ্গবন্ধু যখন বললেন, এই বঙ্গবন্ধু কিন্তু বিরোধী লোকরে আকর্ষণ করতে পারতেন, ক্ষমা করতে জানতেন। বর্তমানে আওয়ামী লীগের যারা নেতৃত্ব দেয় তাদের ভিতরে এগুলো আছে, টোটালি জিরো। বঙ্গবন্ধু ক্ষমতায় থাকতে মৌলানা ভাসানী এখানে আন্দোলন করেছেন, অনশন করেছেন। বঙ্গবন্ধু নিজে এসে অনশন ভাঙিয়েছেন, হাত ধরে উঠিয়েছেন, হুজুর ওঠেন, হুজুর উঠে গেছেন। আজকে রাজনৈতিক সেই শিষ্টাচার, সেই প্র্যাকটিস কি এখন আওয়ামী লীগের ভিতরে আছে? নো। আওয়ামী লীগ শুধু না, দুই দলেরই এখন একটা কালচার, সেটা হচ্ছে কিছুতেই নো শুনতে রাজি নাই, সব কিছুতেই ইয়েস, কোনো কিছু নেগেটিভ শুনতে রাজি না। তো এরকম একটা অবস্থার মধ্য দিয়ে যদি একটা দল চলে, বঙ্গবন্ধু গণতন্ত্র চেয়েছিলেন, দুর্নীতিমুক্ত সমাজ চেয়েছিলেন, বর্তমান আওয়ামী লীগ দেশ চালাচ্ছে, দুর্নীতি কোন জায়গায় গিয়েছে আপনি বলুন। আপনি বললেন যে তার দলের লোকগুলা নিয়ে যায় তো এলাকায় যখন রিলিফ বন্টন করা হয়, কোনো সাহায্য আসে, সম্পূর্ণ কে ভোট দিবে তার কাছেই এই মালামালগুলো দিতে হবে। তো এটা তো সোশ্যাল জাস্টিস হচ্ছে না। এটার জন্য দুই দলের আমি মনে করি একটা নিদারুণভাবে এদের একটা শুদ্ধি অভিযান চালাতে হবে। যারা এই দলকানা দলবাজ লোক তাদের বাদ দিয়ে অন্তত ন্যূনতম যাদের নৈতিকতা রয়েছে, মানুষের প্রতি দরদ রয়েছে, যাদের একটু সুবিচার আছে, যাদের ভিতরে ন্যায়পরায়ণতা আছে, এই ধরনের ব্যক্তিদের কমিটিতে আনতে হবে। আর একদলীয় চিন্তাভাবনা থেকে এই দুই দলকে, বড় দুই দলকে বেরিয়ে আসতে হবে। একজনের চিন্তাভাবনা থেকে সকলকে বেরিয়ে আসতে হবে। যার যার এলাকায় আজকে দেখেন এমপি, স্থানীয় সরকার ব্যবস্থা যদি স্ট্রং না হয়, গণতন্ত্র কোনোদিন স্ট্রং হবে না। আপনি যান, উপজেলা চেয়ারম্যানরা ঠুটো জগন্নাথ ছাড়া আর কিছু নয়, তারা কিছুই করতে পারে না। 1 টাকার বরাদ্দ দিতে গেলে এমপি সাহেব কোনটা বলে দিবে সে কাজটাই তারা করতে পারবে, তার বাইরে কিছু না। এর ভিতরে মন্ত্রণালয় থেকে, স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন দেওয়া হয়েছে, যা অর্ধেক কার্যকর করা যাবে, অর্ধেক কার্যকর করা যাবে না। অর্থাৎ সেক্ষেত্রেও ওই জাতীয় সংসদে একটা জায়গায় যে দেখেন আমাদের সমস্ত নেতাদের একটা ডিকটেটরশিপ মাইন্ড গ্রো করেছে। যখনই বলা হয়েছে যে তাদের কর্তৃত্ব থাকবে লোকাল এরিয়াতে, সবাই সমস্ত দল এক লাইনে ভোট দিয়ে সেই কর্তৃত্ব রেখে দিয়েছে। তার অর্থ কি? আপনি যারা দেখেন গণতান্ত্রিক দেশে যারা এই আইন প্রণেতা হন, তারা গবেষণা করবেন যে কোন আইনটা করলে আমার জনগণের জন্য ভালো হবে, কোন আইনটা করলে দেশের জন্য ভালো হবে, কোন পলিসিটা নিলে আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য ভালো হবে, কোন আইনটা করলে আমার দেশের নিরাপত্তা নিশ্চিত হবে। সেই দিকে আমাদের জ্ঞান কতটুকু, চর্চা কতটুকু, স্টাডি কতটুকু। আপনি যান, আমাদের স্টাডি আছে। অনাবশ্যক কারণে কণ্ঠ সরব রাখা, এটা আমাদের আছে। অনাবশ্যক কারণে আপনার গাড়িতে আগুন দেওয়া, এটাই আমরা এক্সপার্ট আছি। অনাবশ্যক কারণে একজনকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এটা আমরা এক্সপার্ট আছি। কিন্তু আমার সমস্যার সমাধান কোথায়, এইটা কিন্তু খুব কম আইন প্রণেতা আছে যে জাতিকে এই ধরনের কোনো আইন বা প্রস্তাবনা আনতে পারে। আর একটা কথা বললেন আপনি যে জরিমানা, কিসের জরিমানা? আমি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে খুব ক্লোজলি চাকরি করেছি অতীতে। এই দুই নেত্রী যদি খালি বলে যে সংসদ ভবনে যদি অশ্রাব্য ভাষার কথা শুনি,
তো উনি 3 দিন পানি খাবে না, গলা শুকায় যাবে এমপি? কিসের আইন করা লাগে? এই দুই নেত্রী আগে বলুক যে এখানে অন্য কোন আনপার্লামেন্টারি ল্যাঙ্গুয়েজ ইউজ হবে না। ছোটখাটো লোক বলে লাভ নাই, এখানে রিপ্রেজেন্টেশন করাচ্ছে। আপনি কি বলতে চান যে দুটা দল এক জায়গা ঠিক? তার মানে কি আমি কি এটা বলতে পারি যে দুজনে বলে দোস্ত তুই গেলে তুই খাবি মাল, আমি খালে আমি খাবো মাল, জনতা হলে আমি ফ্ল্যাট ফ্ল্যাটে আচ্ছা ঠিক আছে, আমি ওইটা বলছি না, আমি ডকুমেন্ট ছাড়া বলবো না, আমি কন্ডাক্ট নিয়ে কথা বলছি। জনতা হলে বোকা ওই জায়গাটায় আমি বললাম যে দুই নেত্রী যদি বলে আমার দেখা মন্ত্রী থরকাম্পন হয়ে যান এই প্রধানমন্ত্রীর কাছে আসলে, আমি যে দেখছি এই সুযোগ আপনাদের কারো হয়েছে কিনা আমি ছোট করতে চাই, তাহলে সেই প্রধানমন্ত্রী সেই বিরোধী দল নেত্রী যেখানে উপস্থিত, আমি তো জানি না এনাদের ঘাড়ে মাথা কয়টা রাজনীতি করতে, অয়েলিফিকেশন ইজ দ্য গ্রেট কোয়ালিফিকেশন, স্যাংশন না থাকে এইভাবে বলতে পারবে? এটা কি সম্ভব? আর এমন কি, প্লিজ আমি শেষ করি, এমন কি আমি যদি আজকে সরকারি দলের এমপি হই, এমনকি আমি বিরোধী দলের যদি এমপি হই, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় বিরোধী দল নেত্রী খালেদা জিয়া যদি শিখায় দেয় অশ্রাব্য ভাষা, শ্রাব্য বিষয় যত রকম কুরুচিপূর্ণ কথা আছে বলো, আমি তো স্ট্রেট বলে দিব সরি মাননীয় প্রধানমন্ত্রী নেত্রী, এইটা আমার দিকে করাবেন, এতে আপনার দলের ক্ষতি হবে আর আমার ব্যক্তিগত ইমেজেরও ক্ষতি হবে, সরি আমি এটা করতে পারবো না। উনি তখন হয়তো রাগান্বিত হবে, কিন্তু রাতে চিন্তা করবে যে আমার দলে এখনো ভালো লোক আছে। একটা কথা বলি, হযরত ওমর একবার বক্তৃতা দিচ্ছিলেন, বলে যে আপনারা সব উপস্থিত আছেন, আমি যদি অন্যায় করি আমি খলিফা আমিরুল মুমিনিন, আপনারা কি করবেন? তা একজন সাহাবী আল্লাহর নবীর ওখানে ছিল, ওইটা বলে ওমর তোর গলা কাতল করে ফেলে দিব, সুবহানাল্লাহ আল্লাহু আকবার। হযরত ওমর খলিফা বললেন যে তাহলে আমার ভিতরে এমনও লোক আছে, আমি যদি খারাপ পথে যাই আমার সঠিক পথে রাখার ক্ষমতা রাখে। আসলে ব্যাপারটা হচ্ছে উনি যেভাবে মানে হযরত ওমরকে দিয়ে শুরু মানে শেষ করলেন, আমি ওইভাবে বলি, আমরা যারা নেতৃত্বে যারা আছেন আজকে, ধরেন আপনি ওনার যদি এই অভ্যাসটা না থাকেন, অথবা উনি যখন আরেকজনকে বলতে যাবেন তখনই তো ওনার অভ্যাসটা না থাকলেই পারবেন। আপনারা নিশ্চয়ই জানেন, একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক আসছিল, হুজুর আমি চিনি খাই, আমার চিনি খাওয়াটা নিয়ে আপনি একটু আমাকে উপদেশ দেন, আমি কি করব? তারপর হুজুর চিন্তা করে বলে তুমি 1 সপ্তাহ পরে আসিও, ডেটটা হয়তো আমার আমি একটু কারেকশন করে এক ব্যক্তি ছেলে মিষ্টি বেশি, আচ্ছা যাই হোক, হ্যাঁ এই কি, হ্যাঁ তো এবার বলে যে একদিন 1 সপ্তাহ পরে আসেন, তো 1 সপ্তাহ পরে কেন? তারপর 1 সপ্তাহ পরে আসছে, এসে জিজ্ঞেস করছে আপনি চিনি খেয়েন না? তো তখন হুজুর আমাকে তো এই কথা আপনি আগেও বলতে পারতেন, দেখো আমি সেদিন আমি নিজেও চিনি খেতাম। তো আমাদের প্রেক্ষাপটটা হচ্ছে এক্স্যাক্টলি উনি যেটা বলছেন যে আমার নিজেরই এই অভ্যাস আছে, বলার অভ্যাস, আমি কেমনি আরেকজনকে নিষেধ করবো? আপনি যদি এইভাবে যদি বলি, আর নাসির ভাই যেটা বলছেন, আমি নাসির ভাইয়ের কথা ধরে বলি, ওই লোকটা যিনি মানে প্রধানমন্ত্রী বা ক্ষমতার উচ্চ শিখরে যিনি বসে আছেন, তাদেরকে যারা বলতে পারবেন, এরকম লোকের সংখ্যা খুব কম। আলটিমেটলি যারাই আপনি বলছেন আমি গেলে আপনি গেলে হয়তো পারবো, কিন্তু ক্ষমতার কাছাকাছি যখন যাই, ওই হালুয়া রুটের যখন হিসাব কিতাব শুরু হয়, তখন কিন্তু আমরাও হয়তো পারবো না। এটাও আমাদেরকে মনে রাখতে হবে। তবে আমি আমার বন্ধুবান্ধবকে দুষ্টামি করে বলি, প্রধানমন্ত্রীর বা যিনি ক্ষমতায় থাকবেন ওনার একটা লোক দরকার যে সারাদিনে শুধু 10 মিনিট ওনার সাথে বসবেন, ওই ওরা ডাকবে তুমি আসো, শুধু 10 মিনিট শুধু নেগেটিভগুলো, সারাদিনে যা যা নেগেটিভ কাজ সবগুলো বলবেন, এরকম একটা লোক অ্যাপয়েন্ট করা উচিত। আলাদা করে খেপে যান, আমি খেপার কথা বলছি না, আমি খেপাটা শুনেন, এখানে তোষামত করা তো আল্লাহ পছন্দ করেন, আমরা তো কেউ ওই আল্লাহর বান্দা সবাই, তোষামতকারী এবং তোষামত এটা কিন্তু আমরা সবাই জানি, মানে জন্মগত জানি ওনাকে, মানে আপনি ওনাকে আরেকজনকে খুশি করার জন্য যা কিছু করতে পারেন, আপনি যদি উনি খুশি হবেন, আমরা খুশি করার প্রবণতায় থাকি, কিন্তু এটাতে যে জাতির ক্ষতি হচ্ছে, উনি মানে সি অর হি ইজ এ ইনস্টিটিউশন, এই কথাটা আমাদেরকে বললে চলবে। আপনি প্রধানমন্ত্রীর কাছে একটা প্রস্তাব দেন না, আমিও প্রস্তাব দিতে চাই। এখন কথা হচ্ছে প্রত্যেক শনিবারে যেরকম আগে উনি সাধারণ দর্শকদের কথা শুনতেন, আমি একটু শেষ করি, এই যে টক শোতে যারা কথা বলে অন্তত তাদের কথাটা শুনুন। উনি শুনেন না সেটা আপনি কি করে বলেন? উনি শুনেন বলেই তো ওনার প্রতিক্রিয়াটা পাওয়া যায়, উনি না শুনতেন তাহলে সঠিকভাবে সঠিক জায়গাতে সঠিক টক শোটা দেওয়া হয় না। এটা তো আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম, আমি জাতির উদ্দেশ্যে চ্যালেঞ্জ দিয়ে বললাম, প্রধানমন্ত্রীকে ক্ষিপ্তভাবে প্রতিষ্ঠিত করার জন্য ওই ধরনের টক শোগুলো দেখানো হয়। উনি একসঙ্গে অনেকগুলো দেখেন, অনেকগুলো টেলিভিশন সেট ওনাকে প্রশংসা করা এবং ওনাকে সংশোধন করার গুলা ওনাকে দেয় না। আপনারা যে চ্যালেঞ্জ দিলাম, এখানে চ্যালেঞ্জ দিলাম। প্লিজ আমি বলি, ওনারা রাজনীতিবিদ, আমি একটা অ্যাড করে দিচ্ছি, ওনারা রাজনীতিবিদ হোয়াট এভার
criticism you are doing here, it has got little impact on their heart and soul. বাট আমি যত জানি যে উনি সংবাদপত্র পড়েন, মানে ওই ক্লিপিংসের জন্য অপেক্ষা করেন, উনি টেলিভিশনও দেখেন, ওর জন্য কোনো টেপ ওনার কাছে সিডি পৌঁছাতে হয় না। হয়তো সব দেখা সম্ভব না, স্বাভাবিক, এটা সম্ভব নয়। তবে এই পৌঁছানোর জন্য যে দায়িত্বে আছেন ওনার কথার পরিপ্রেক্ষিতে আমি জানি সবগুলো ওনাকে দেওয়া হয় না। টেলিভিশন সেট তার পৌঁছাতে হয় না। টেলিভিশন সেট আওয়ামী লীগের যে রাজনীতির কথা বলছেন আপনারা দুজন, যে আওয়ামী লীগের বর্তমান রাজনীতি, আসলে বর্তমান রাজনীতিটা কোথায় গিয়ে ঠেকছে দেখেন আপনি। এই যে গাজীপুরের নির্বাচন, 4টা নির্বাচন হারার পর আজকের আবার গাজীপুরের নির্বাচন, সেখানে একজন সুনির্দিষ্ট একজন ক্যান্ডিডেট দিতে পারে না আওয়ামী লীগ। আওয়ামী লীগ একজন দুজন ক্যান্ডিডেট, আজমতুল্লাহ সাহেব আরেকজন যিনি দিচ্ছেন, ওনাকে আবার উনি হঠাৎ করে গায়েবে গেলেন, ওনাকে আবার ধরে আনা হলো, উনি হসপিটালাইজড। বাট আমরা এখন এই আলোচনাটার মধ্যে যাই যেটি আপনি তুলেছিলেন যে তত্ত্বাবধায়ক সরকার, এই যে আপনি 3টে সরকার, তো আপনি বলেই দিলেন যে আগামীতে 3টে সরকার যে নামই হোক না কেন, কিন্তু 3টে বা 2টো প্রশ্ন হচ্ছে যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটা এখন স্বাভাবিকভাবে হবে কিনা, এটা নিয়ে সংশয় রয়েছে। যদি অস্বাভাবিক হয় তাতে হয়তো পলিটিশিয়ানরা সাফার করবে, সাধারণ মানুষ সাফার করবে, আপনারা বিজনেসম্যানরা সাফার করবেন, এটি একটি দিক। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে আপনি বলেছেন একভাবে একটি মেসেজ দিয়েছে, এই যে স্থানীয় সরকারের নির্বাচনগুলো হচ্ছে, ফলাফলের ট্রেন্ড যা, সেটি আসলে কি ইঙ্গিত দিচ্ছে সবার জন্য? আমি আসলে বিএনপিকে কি বলতে চাইছে, সরকারকে কি বলছে, আওয়ামী লীগকে কি বলছে, বা আপনাদেরকে কি মেসেজ দিচ্ছে? আমরা যেটা স্পষ্ট আমাদের বাইরের থেকে দেখছি, যেটা আওয়ামী লীগের ক্ষেত্রে আওয়ামী লীগ যে স্ট্র্যাটেজি নিছে, এখানে আমরা নির্বাচনের কোনো লক্ষণ দেখছি না, এক স্পষ্টত। বিএনপির কাছে বিএনপি যেটা সংলাপ, যেটা আমরা সবাই বলছি, সেই তথাকথিত সংলাপে আলটিমেটলি সংলাপের সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই। কারণ তত্ত্বাবধায়ক সরকার ধরেন, মানে তর্কের খাতিরে ধরে নিলাম তত্ত্বাবধায়ক সরকার ফরম্যাট আসলো, তারপর আসবেন কে প্রধান উপদেষ্টা হবেন বা মানে নির্বাহী হবেন, সেই নির্বাহী নিয়ে নিরপেক্ষ লোকের ব্যাপার আছে, এখানেও কিন্তু সংকট থেকে যাবে। এখন সেই ক্ষেত্রে আলটিমেটলি সংকট কিন্তু থেকে যাচ্ছে, মানে আমি সরকারি দলের পক্ষ থেকে বলছি। বাট বিএনপির ক্ষেত্রে আমি যদি বিএনপির ক্ষেত্রে আমার যদি বিশ্লেষণ এইভাবে বলি, বিএনপির আলটিমেটলি কিন্তু আজকের যে বাংলাদেশের যে প্রেক্ষাপট, মানে ইলেকট্রনিক মিডিয়া এবং মানে আজকের যেই গণসচেতনতা, সেই গণসচেতনতার ভিত্তিতে যদি বিএনপি মনে করে, এবং এই মেসেজটা যে আজকের 4 সিটি কর্পোরেশন নির্বাচনের রেজাল্ট সব কিছু মিলিয়ে যদি বিএনপি চিন্তা করে যে নির্বাচনে চলে আসলো, যে কোনোভাবে নির্বাচনে আসা, এটা আমি মনে করি ব্যক্তিগতভাবে চলে আসলে বাংলাদেশ আর সেই আদিম যুগে নাই যে আপনি যে কোনোভাবে ইলেকশন করে আগামী 5 বছর ক্ষমতায় থাকবেন। এটা কিন্তু ওই 15 ফেব্রুয়ারির ইলেকশন সবাই তো জানি আমরা, তখন কিন্তু আজকের মতো মানে এত মিডিয়া ছিল না, এত কিছু ছিল না। কিন্তু সেক্ষেত্রে বিএনপি অবশ্যই আমার ব্যক্তিগত মানে আগ্রহ বা আজকে দেশের শান্তির জন্য বিএনপি একটু নমনীয় হয়ে ইয়ের দিকে নির্বাচনমুখী হয়ে আন্দোলন ঠেকানো। কারণ সরকারি দলের অবস্থান যেটা, শুনেন, আমি যখন মনে করব আমার অবস্থা ভালো না, যদি আমি মনে করি, আমি কিন্তু একটা কিছু ব্লেম গেমের মধ্যে যাব। আপনাকে আমি একটু এখানে ধরিয়ে দিতে চাই, আপনি কি মনে করেন যে বিএনপি তারাও রাষ্ট্র পরিচালনা করেছে, তারাও এই গেম কিন্তু আওয়ামী লীগের সাথে খেলেছে অতীতে, আওয়ামী লীগ কি গেম প্লে করছে এটা বিএনপিও জানে। আপনি যত সরলীকরণ করছেন, রাজনীতি তত সরল অঙ্ক না। প্লিজ আমি বলি, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের পাতা ভাতে বিএনপি পা দেবে? আপনি এখানে 4টা সিটি কর্পোরেশনের নির্বাচন দেখে, এটা জিল্লুর ভাই যে প্রশ্নটা করেছে, আমি যদি বিশ্লেষণ করে দেখি, এটা সরকারের প্রতি অবিশ্বাস, অনাস্থা এবং সরকারের জনপ্রিয়তার একটা বিশাল ধস। সেটা এক জিনিস, সেটা 4টা সিটি কর্পোরেশনে। আজকে প্লিজ আমি বলি, আজকে চ্যানেল আই, আজকে আমাদের 24টা চ্যানেল 48টা ক্যামেরা লাগায় রাখছে, ওনারা 100 জন গণমাধ্যম কর্মী দিয়ে রেখেছেন। 300-350 জায়গায় যখন আপনার নির্বাচন হবে, তখন এইভাবে ইন্টেন্সিভ কেয়ারে কি আনা সম্ভব? এক। দ্বিতীয় হচ্ছে যে এখন আপনি যেটা বলছেন যে মিডিয়া সরগম, আমিও এটা স্বীকার করি, কিন্তু মিডিয়া তত্ত্বাবধায়ক যখন উইথড্র করা হলো, এটা মিডিয়া এর যা সম্পূর্ণ বিরোধী করে আলোচনা হয়েছে। এবং আমি শেষ করে দিচ্ছি, এবং তারপরে দেখেন যে কোর্টে 8 জন এমিকাস কিউরি দিয়েছিল, 7 জন এর বিপক্ষে ছিল। আচ্ছা, তারপরে রিটায়ার্ড জাজ, সম্পাদকদের, তারপরে দেশের গণ্যমান্য ব্যক্তিদের, সুশীল সমাজের ব্যক্তিদের নিয়ে এই কমিটি যখন করে,
100% লোকে বলেছিল যে আমাদের দেশের এই প্রেক্ষাপটে তত্ত্বাবধায়ক সরকার রাখা উচিত, কিন্তু সেটা প্রধানমন্ত্রীর ইচ্ছায় সেটাকে চেঞ্জ করা হয়েছে। এটাকে ওপেন সিক্রেট, এটা লুকোচুরি কোনো কথা নাই। ঠিক আছে। আচ্ছা, তাহলে এত মিডিয়া এত কিছু তার বিপক্ষে বলার পরও তো সেটা চেঞ্জ হয়ে গেছে, ফাইট চলছে। নির্বাচনে বিএনপি গেল, প্লিজ আমি বলি কি হবে, অঙ্কটা কিভাবে দাঁড়াবে। নির্বাচনে বিএনপি গেল, যাওয়ার পরে বলবে ওরা তো নির্বাচনে হেরে গেছে, রাইট, আওয়ামী লীগ জিতলো, রিগিং হলো, ভোট ডাকাতি হলো, সবই হলো। এটা এস্টাবলিশ করতে আরো কি আপনি আর 3 বছর যুদ্ধ করবেন? বিএনপি তো সেই ফাঁদে পা দিবে না। বিএনপি রাজনৈতিক দল হলে তারা যদি নির্বাচনে না যায়, এই নির্বাচন কাউকে গ্রহণীয় করানো যাবে না। আপনি দেখেন আমি আপনার সাথে শতভাগ একমত। বিএনপি যদি এই নির্বাচনে না যায় তাইলে কিন্তু দেশে একটা অরাজকতা হবে। এই অরাজকতা থেকে বিএনপির আজকের যে ম্যান্ডেট, আমি ম্যান্ডেটের কথা বলছি এখন, এটা নিয়ে তর্ক আছে যে আজকে আমি অনেকগুলো টকশোতে দেখছি, মানে বলতে শুনছি এই যে এটাও আওয়ামী লীগের একটা কৌশল, যে মানে রাজনৈতিক কৌশল, যে কর্পোরেশনকে জিতিয়ে দিয়ে দেশের অরাজকতা বাড়লে তাদের কিছু হয় না, কারণ তারা তো রাজনীতিবিদ নয়, রাজনীতিজীবী। যেহেতু রাজনীতি করে ওনাকে জীবিকা নির্ভর করেন, আপনার ব্যবসা বাণিজ্য কি হোক তার তো দরকার নাই। আমি বিনীতভাবে বিরোধী দল এবং সরকারি দলকে একটা কথা বলবো, আপনি মানে জিল্লুর সাহেব, আপনি একটা জিনিস দেখেন, আজ থেকে 1400 বছর আগে এই মক্কা মদিনা জয় যখন হয়েছিল, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তার শত্রু বাহিনী ছাড়া একটা গ্রামবাসীকে কিন্তু অস্ত্র দিয়ে আঘাত করেনি, তীর মারে নেই। তার থেকে 1757 সালে 255 বছর আগে এই মীর জাফর যখন ছিল, ইংরেজ বাহিনী কিন্তু নবাবের উপরে গোলাবর্ষণ করেছে, কিন্তু পলাশির প্রান্তের আশেপাশে মানুষ চাষ করছিল, তাদেরকে কিন্তু ধরেননি। কিন্তু এখনো তো একটা সিংহাসনের জন্য, একটা চেয়ারের জন্য তো আওয়ামী লীগ বিএনপি যে ঝগড়া করছে, সেটা তো একটা চেয়ারের জন্য। তো একটা চেয়ারের জন্য তাইলে আপনি আমাদেরকে মারেন কেন, আমার গাড়ি পোড়ান কেন, আমাকে জন্য হরতাল করেন কেন? একটা চেয়ারের জন্য আমাদের কষ্ট হতো তত্ত্বাবধায়ক আর সরকার বদল করে না। ক্ষমতায় কিভাবে যাব, কোন চোরাগলি পথ, কোন সোজা পথ, কিভাবে আমি ওই চেয়ারে ক্ষমতায় যেতে পারবো, সেইটা আমি কোন ফরম্যাটে গেলে। সেটা কি বিএনপির জন্য বলছেন? বিএনপির জন্য, আওয়ামী লীগের জন্য একই। পলাশির প্রান্তরে যখন ক্লাইভ যখন যুদ্ধরত ছিল, সে তো পলাশির প্রান্তরে অন্য কোনো মানুষকে মারেনি। তা আপনারা আমাকে মারছেন কেন? পলাশি তো কিন্তু একটা চেয়ারের জন্য, এখানেও কিন্তু একটা চেয়ারের জন্য। আপনি চেয়ারের জন্য আমার গাড়ি পোড়ান কেন, আমার ইন্ডাস্ট্রি বন্ধ? আরে আমি টাকা না দিলে আপনি খাবেন কি? আই মিন দ্য পলিটিশিয়ানস অ্যান্ড দ্য গভর্নমেন্ট। আমার টাকা দিতেও আপনি চলছেন, 1 নম্বর এবং 2 নম্বর দোনোটাই আমার টাকা দিয়ে চলছেন। তো সুতরাং আমি সবসময় বলি, এবং আমি 7 বছর ধরে কলম লিখে এসেছি যে এরা রাজনীতিবিদ নয়, এরা রাজনীতিজীবী। কারণ আমরা কৃষিবিদ বলি তাকে যে কৃষি নিয়ে গবেষণা করেন, আর কৃষিজীবী বলি তাকে যে কৃষি কাজ করে জীবিকা নির্ভর করে। এরা কিন্তু রাজনীতিবিদ নয়। মুক্তিযোদ্ধা এবং অত্যন্ত বীর বিক্রমে দেশ স্বাধীন করেছেন। আপনি যখন এদের স্বাধীন করেছিলেন, এই রকম অবস্থা দেখবেন দেশে, সে তরুণ বয়সে চিন্তা করেছেন? একটু ভাবেন না। তখনকার একজন ছেঁড়া বস্ত্রের একটা মহিলাকে দেখলে চোখে পানি আসে। আচ্ছা, তাইলে আজকে মা মরে গেলে চোখে পানি আসে। তাইলে আপনি 1971 সালে কি করেছিলেন? 1971 সালে কার বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন? 10% পাঞ্জাবিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম, এবং 90% আমাদের 90% লোককে তারা ডিসপ্যারিটির মধ্যে রেখেছিল, মানে আমাদের হালুয়া রুটি তারা খেয়েছে। ঠিক এখনো কিন্তু 10% রাজনীতিজীবীরা তাদের বিরুদ্ধে এখন সংগ্রাম করার চেষ্টা করুন। তাদেরকে কিছু পারবেন না, কারণ তাদের কাছে লাঠি, ঢাল, তলোয়ার, গ্রেনেড সব কিছু আছে। শুধু তাদেরকে ঘৃণা করার চেষ্টা করুন, কারণ আমার অন্ন তারা নিয়ে যাচ্ছে, 90% কৃষকের অন্ন তারা নিয়ে যাচ্ছে, আমার ব্যবসা বাণিজ্য নিয়ে যাচ্ছে। শুধু ঘৃণাই যথেষ্ট নয়, শুধু প্রতিবাদ যথেষ্ট এখনো নয়, এখন প্রতিরোধের সময়। আজকে দেখেন, আজকে একটা পত্রিকায় দি ডেইলি স্টারে আমি পড়তেছিলাম যে জাস্ট দে হ্যাভ গিভেন দি এক্সাম্পল অফ উট পাখির একটা উদাহরণ দিয়েছে। উট পাখি বালুর ভিতরে মাথা রেখে যেমন বলে যে নাথিং হ্যাপেন, ঠিক তারা এই পদ্মা ব্রিজ নিয়ে লিখেছে, খুব সুন্দর করে লিখছে। ওই জায়গাটায় বলেছে যে একটা মানুষকে রক্ষা করতে যে একটা দেশের এতদিনের একটা স্বপ্নের ব্রিজ সেটা হলো না। আচ্ছা,
আমরা কি বললাম? শুধু সেটা না, শুধু সেটা না, যদি হচ্ছে এই যে ওটা কি হবে, এটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি আমার দৃষ্টিতে। এবং যতগুলা ডায়ালগ হয়েছে আপনি দেখেছেন, সিপিডি ডায়ালগ করেছে, ভোট ব্রিজ, এটা ভোট ব্রিজ, রাইট। এটা হচ্ছে একটা নির্বাচনের আগে একটা আমি বলি ওই জায়গায় তাদের কমেন্টস দেখেন, যে বলা হয়েছে যে অর্থোডক্সলি আমরা ইউনিলেটারি উইথড্র করে আসলাম ইয়ের থেকে, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, যে আমরা টাকা নিব না। দ্যাট মিন বার্গেনিং এ আমাদের যে প্যাশন থাকার কথা, যে কৌশল ট্যাক্টফুলনেস থাকার কথা, সেটা আমরা দেখাতে ব্যর্থ হয়েছি। এক। দ্বিতীয় কি হলো, আমাদের গর্বে লেগেছে এই জন্য আমরা টাকা নিব না। তাহলে প্রশ্ন হলো, আজকে যখন ওয়ার্ল্ড ব্যাংক ওয়েবসাইটে তুলে দিল যে এই ব্যক্তি দোষী এবং এর জন্য আমরা সরে এলাম, তখন কি আপনার প্রাইডে লাগে নাই? অর্থাৎ 10,000 কোটি টাকা, 4,000 কোটি টাকা চিটং ফোর লাইনটা হয়ে যায়। 10,000 কোটি টাকা, 4,000 কোটি টাকায় চিটং ফোর লাইনটা হয়ে যায়। পদ্মা সেতু যেভাবে হয় নাই, আজকে আওয়ামী লীগ সরকারের এই সরকারের গত 4 বছর যেহেতু দিন গেল, 4.5 বছরের যে অবস্থা, পদ্মা সেতুর যিনি এই কলঙ্কের নায়ক, উনি শেয়ার কেলেঙ্কারি, হলমার্ক, ডেস্টিনি, সবার একদিনে কালকে থেকে সবাইকে রেলের কালো বিড়াল যাবতীয় যা কিছু আছে এখানে অর্জন এবং মানে ব্যর্থতাগুলা পাশাপাশি কিন্তু দৃশ্যমান সবার কাছে। আমরা যারা জনগণের কাছে একদম চারটা যে ইলেকশন গেল, চারটা ইয়েতে, এটাকে আপনি একটু আগে বলেছিলেন যে কথা, তার পরিপ্রেক্ষিতে আমি বলছি, সেটা হলে আসলে কি এই 4 জনকে কি কোরবানি দেওয়া হয়েছে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। 4 জনকে কোরবানি দেওয়া হয়েছে, নির্বাচনটা হয়েছে ফেরদৌস সাহেব, এটা অ্যাবসলিউটলি লোকাল কোনো ইস্যুর উপরে নির্বাচন হয়নি, এটা টোটাল একটা ন্যাশনাল ইস্যুর উপরে নির্বাচন হয়েছে। এবং প্লিজ পাবলিক সেন্টিমেন্টটা কি এটা দেখিয়ে দিয়ে মেসেজ ইজ কনভেড অলরেডি। আর একটা জিনিস দেখেন লক্ষণীয়, আওয়ামী লীগের এত ভালো ভালো ক্যান্ডিডেট এবং এত বড় ব্যবধান আপনি দেখেন, আমি শুধু খুলনার মেয়রের কথা বলবো, তালুকদার আব্দুল খালেক, দীর্ঘদিন উনি মিনিস্টারও ছিলেন, তিনি দীর্ঘদিন রাজনীতির সাথে জড়িত এবং পরিশ্রমী মানুষ। এত কিছু ঠিক আছে, উনার যে প্রতিপক্ষ, উনি কিন্তু উনার মতো এত অভিজ্ঞ না রাজনৈতিক অঙ্গনে, তারপরও 3 লক্ষ ভোটের মধ্যে 61,000 ভোটের ডিফারেন্স। আপনি কি রেশিওটা বের করতে cumulative effect of national failure? আমি আপনার সাথে একমত এই জায়গায়, যদি আমি ধরে নিলাম আপনার সাথে আমি একমত, আপনার সাথে আমি 5% ডিফারেন্স দিলাম, আমি তর্কের সাথে ওনার সাথে একমত যে আজকে বিএনপি এইভাবে জনসমর্থন নিয়েই জিতেছে, ধরে নিলাম, ফাইন, এইটাই ধরলাম আপনারটাই। কিন্তু এই ইস্যুটাকে আবার বিএনপি ক্যাশ করতে, আওয়ামী লীগ ক্যাশ করতে চাচ্ছে যে আপনারা ভোট, দ্যাট ইজ ভোটটা নিরপেক্ষ হয়েছে, ক্যাশ করছে, কিন্তু মানে সব জায়গায় সরকার ক্যাশ করছে। এই নির্বাচনের আগে আমরা বলেছি সরকার প্রধান এস্টাবলিশ করবে, কাল পরশু পাবেন আমার লেখা। আচ্ছা, ওটা তো না, আপনি সরকারের জয় না ধরা ডুবি, আপনার এই হেডিং এ আমি একটা কলম লিখছি। এবার আমাকে 2 মিনিট কথা বলতে দেন। আমি বলছি একটা জিনিস, 1954 আমার জানা নাই, আমি 1954 সালের একটা হিসাব দিচ্ছি। আপনি যেটা বলছেন, আমি ওটা যদি এস্টাবলিশ করতে চান, ওই ভোটের সংক্রান্ত বাবা আমি একটা কথা বলছি, আমরা চলবে না। আমি ওই ভোটের সংক্রান্ত আমার মনে হয়, আমি যেহেতু একসঙ্গে বললে শোনা যাচ্ছে না, আমার হাতে সময়ও নেই, আমি 3 মিনিট বলছি আমি, সেটা হলো কিন্তু 3 মিনিট, কিন্তু 3 মিনিটে আমি শেষ করে দেব। আমার কথা হলো এবার যে আমি বিশেষ করে জানি বরিশাল এবং খুলনাতে যেখানে মৎস্যজীবীরা আছে, আমার জানা মতো বেশিরভাগ তো মৎস্যজীবীদের হিন্দু, সংখ্যালঘুরা এদেরকে ভোট দেয় নেই। না নেওয়ার কারণটা হলো আওয়ামী লীগ থাকাকালীনে আমাদেরকে এটা প্রোটেক্ট করতে পারছে না, সুতরাং আমি তাদেরকে ভোট দেব না, আমাদের মসজিদ পয়গাটা পুরাচ্ছে, এটা অনেকে বলে থাকে, জানি না। তো আমি যেটা বলছিলাম, 1954 সালে এই পূর্ব পাকিস্তানের, 1947 সালে পূর্ব পাকিস্তানের জনসংখ্যা ছিল 4 কোটি। 4 কোটির মধ্যে 1.5 কোটি হইল সংখ্যালঘু আর 2.5 কোটি মুসলমান। এই 1.5 কোটির সংখ্যালঘুর মধ্যে হলো বেশিরভাগ হলো হিন্দু এবং তারা হলো কামার কুমার এবং জেলে মৎস্যজীবী। তারা কিন্তু যেহেতু তারা 54 সালে তারা জিতলো আওয়ামী লীগ, তখন পাকিস্তান মুসলিম লীগের মাথায় ঢুকলো এই সংখ্যালঘুদেরকে নিয়ে যেতে পারা যাবে না, তখন 35% ছিল। সেজন্য বঙ্গবন্ধু কিন্তু সে ঠিক তারপরের বছরে 1955 সালে মুসলিম ইয়েটা কেটে দিল, মুসলিম কেটে দিল যেন সংখ্যালঘুদেরকে রাখা যায়। কিন্তু এটা মুসলিম লীগাররা ঠিকই বুঝেছিল, সেজন্য সংখ্যালঘুদেরকে ঘায়েল করার জন্য, বিশেষ করে মৎস্যজীবীদেরকে ঘায়েল করার জন্য হাওর বাওর নদী নালা তাদেরকে দেওয়া বন্ধ করে দিল। ওইটা আবার ফেরদৌস ভাই, ওইটা সেটা আমার বিশ্লেষণ হয়তো বা সঠিক হতে পারে বা কিছু একটা হতে পারে।
কিন্তু কিন্তু আমি জাস্ট না ওটা পরে আসছে। সেটা হলো 54 সালের থেকে তারা মৎস্যজীবীদেরকে বা সংখ্যালঘুদেরকে নিধনের চেষ্টা করেছিল। 71 সালের পর আবার 3 বছর 4 বছর ছিল, পরে আবার 75 সালের পর থেকে তারা শুরু করেছে। এই কথাটা আওয়ামী লীগ বিশ্বাস করবার চেষ্টা করছে না। 1.5 কোটি মৎস্যজীবী আছে, 1.5 কোটি মৎস্যজীবীর ম্যাক্সিমাম লোক আওয়ামী লীগকে ভোট দেয় না। তার কারণ হলো আওয়ামী লীগ তাদের জন্য কিছু করেনি। আমি বারবার বিনীতভাবে অনুরোধ করেছি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যে মৎস্যজীবীদেরকে নিয়ে করুন। আমার জানা মতো যে কোনো এক বিশেষ গোয়েন্দা বাহিনী তাদের রিপোর্টে আছে না। আমি গোয়েন্দা বাহিনীর সাথে যখন যোগাযোগ করলাম তখন তারা বললো যে হ্যাঁ এটা তাহলে এটা কি করা যেতে পারে। ওনারা বললো যে বড় একটা সম্মেলন করতে হবে এবং এই 1.5 কোটি মৎস্যজীবীদেরকে সম্পৃক্ত করতে হবে। আমার কাছে রিপোর্ট আছে, যদি কেউ চ্যালেঞ্জ করেন আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার যদি আসলে আমার মনে হয় শেষ বক্তব্য, আমি শেষ বক্তব্য এভাবেই শেষ করতে চাই। প্রথমে যে আমরা যখন দেশের বাইরে যাই, বিশেষ করে আমি সিঙ্গাপুর গিয়েছিলাম কয়েকদিন আগে, তো তখন ওই সিঙ্গাপুর একটা চ্যানেলই আছে, সেটা হচ্ছে চ্যানেল আই। মানে আমার ওই দেশকে কাছাকাছি পাওয়ার স্টার হাবের সাথে অ্যাফিলিয়েটেড একমাত্র চ্যানেল যেটা চ্যানেল আই। তো সেই জন্য চ্যানেল আইয়ের আজকের আপনার মাধ্যমে চ্যানেল আইয়ের সবাইকে যারা এই উদ্যোগ নিয়েছেন, আমাদেরকে দেশের কাছাকাছি পৌঁছানোর ব্যবস্থা করেছেন, তাদেরকে ধন্যবাদ। দ্বিতীয়ত আজকে এইভাবে আমি শেষ করতে চাই, অনেক আওয়ামী লীগের সাফল্যের, কিন্তু সাফল্যের যদি পাল্লা যদি বলেন খুব একটা খারাপ না আওয়ামী লীগের, কিন্তু ওই দুষ্ট চক্রগুলো অনেক বেশি সক্রিয় ছিল। এবং বিশেষ করে হলমার্ক, বিশেষ করে আপনার এই যেটা 33 লক্ষ লোকের যেটা আমাদের শেয়ার বাজার, শেয়ার মার্কেটের উত্থান পতন, এবং কয়েকটা লোক আজকে পিছনে টেনে ধরে রাখছে। এবং সেক্ষেত্রে আমাদের করণীয় যেটা ছিল, যা সরকারের যেটা করণীয় ছিল, যেটা বঙ্গবন্ধু কন্যা, যেটা মানে সবাই আজকে যে আওয়ামী লীগের যে মানে উচ্ছ্বাস, যে আবেগ, বঙ্গবন্ধু কন্যা, উনি তো শুধু প্রধানমন্ত্রী না, তো সেই জায়গাটার থেকে বঙ্গবন্ধু কন্যার সেই স্পিড আমরা খুব একটা দেখতে পাইনি, প্রতিফলন পাইনি। সে জায়গায় আজকে দেশের মূল সংকট, এবং সেই সংকট থেকে বেরোয়ার জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে আর কোনো নতুনভাবে কোনো পদক্ষেপ আসবে না আমার ব্যক্তিগত ধারণা। এবং সেক্ষেত্রে আমাদের এই অস্থিরতা, এবং এই অস্থিরতা আমাদের দেশকে পিছিয়ে নিয়ে যাবে। এবং বিশেষ করে অর্থনীতি, যেটা আজকে যেটা বাজেটের আকার 2,22,000 কোটি টাকার, লাখ টাকার বাজেট, বিশাল বাজেট। অনেকে বলে এটা ফ্যাব্রিকেটেড বাজেট, অনেকে বলেন রাজনৈতিক বাজেট। বাট আমি মনে করি আজকের যে আমাদের বাংলাদেশের অর্থনীতি, যেখানে আমরা দাঁড়িয়ে যে জিডিপি, যে গ্রোথের আশা করছি 7.2, সেই গ্রোথে দাঁড়িয়ে যে বাজেট, সেই বাজেট খুব একটা বড় কিছু না। আমাদের স্বপ্ন দেখার সময় এসেছে। আমরা কিন্তু এগিয়ে যেতে হবে, আমাদেরকে দৌড়াইতে হবে অন্য দেশের সাথে পাল্লা দিয়ে। অন্য দেশ কিন্তু যেখানে যে অবস্থায় আছে সেখানে আমাদের পৌঁছতে হবে, এবং সেই পৌঁছার জন্য উই হ্যাভ টু ফাইট। মেজাজুল রহমান। হ্যাঁ, আমি ওই ইতিহাসের দেখছিলাম, এই জন্য বলছিলাম যে সরওয়ার্দী সাহেব দেখলেন যে এই ভূখণ্ডের মানুষের অধিকার যদি নিশ্চিত করতে হয়, তো সেই ক্ষেত্রে এই জিন্না সাহেবের কবল থেকে বেরিয়ে আসতে হবে। তা এত প্রকমশীল একজন ব্যক্তি তিনি ছিলেন যে ওনার সামনে যে আমরা আলাদা বাঙালি বা এই বাংলাভাষী লোক নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম করব, এইটা উনি সরাসরি না করে উনি কৌশল অবলম্বন করলেন যে জিন্না লীগ করব। জিন্না সাহেব খুশি থাকবে, উনি জিন্না লীগ করেছিলেন। জিন্না লীগ থেকে আওয়ামী মুসলিম লীগ, আওয়ামী মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ, ইতিহাস জাস্ট শর্ট করে আমি বললাম, ওইটাই আমি ফেরদৌস ভাইয়ের সাথে আমি অ্যাড করতেছিলাম। আর হাবিব ভাই যেটা বলেছেন, হ্যাঁ সরকারের সাফল্য আছে। সবচেয়ে বড় সাফল্য আমি দেখি অর্থনৈতিক অঙ্গনে সরকারের একটা বিশাল সাফল্য রয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই। সারা বিশ্বে যখন মন্দা ছিল তখন কিন্তু অত্যন্ত স্মার্টলি হ্যান্ডেল করেছে গভর্নমেন্ট, দে ডিজার্ভ অ্যাপ্রিসিয়েশন। তারপরে রেমিটেন্স যে প্রবাহটা যে বেড়েছে, তার জন্য সরকার কিছু কাজ করেছে। আজকাল বিকাশ দিয়ে বিভিন্ন রকম জায়গায়, যে কোনো জায়গায় হাটে বাজারে ওই বিদেশ থেকে টাকা সহজে রিসিভ করতে পারে। এই যে ফ্লোটা দেওয়াতে রেমিটেন্সটা কিন্তু বেড়েছে। তারপরে আরেকটা জিনিস যে ডিজিটাল বাংলাদেশ কত ডিজিটে গিয়েছি আমি সেটা নাও বলতে পারলো, এইটুকু ধন্যবাদ দিই অন্তত গ্রামে ইন্টারনেট কিছু কিছু জায়গায় আছে যেখান থেকে মানুষ সহজে সব জায়গায় যোগাযোগ করতে পারে। পাওয়ার সেক্টর নিয়ে অনেক দুর্নীতির কথা আছে, দুর্নীতি থেকে দায় মুক্তি সনদও জাতীয় সংসদে দেওয়া হয়েছে, তারপরেও পাওয়ার সেক্টরে অ্যাটলিস্ট ভোগান্তি থেকে মানুষ বেঁচে আছে। কৃষিক্ষেত্রে একটা সাংঘাতিক রকমের বিপ্লব দেখিয়েছে, শিক্ষাক্ষেত্রে দেখিয়েছে, কিন্তু নিদারুণভাবে হতাশ করেছে আপনার দুর্নীতি। যে দুর্নীতির জন্য আজকে মানুষ হতাশাগ্রস্ত হয়ে পড়েছে সরকারের উপরে।
ধন্যবাদ। আমি 1 মিনিট ধন্যবাদ। আমি আমার না টক শো সম্বন্ধে প্রধানমন্ত্রীর একটা বিরূপ মনোভাব আছে, তাই দুই ধরনের টক শোতে যারা সমালোচনা, একজন হলো আওয়ামী বিদ্বেষী, একজন হলো কোথায় বন্ধ তো আর করে দেননি। তো আমি বিনীতভাবে অনুরোধ করছি আওয়ামী প্রেমিক টক শোতে যারা আসে, যারা আওয়ামী লীগের সমালোচনা করে, তাদের তো ক্ষিপ্ত না হলে একদিন তাদের সঙ্গে বসেন। প্রেমী এটা সারা বাংলাদেশ, সারা বিশ্ব জানে, সারা বিশ্ব জানে। সুতরাং তাদেরকে নিয়ে একটু বসেন, তাদের বক্তব্য শুনেন, এমন ধরনের ইতিহাস তারা শিখাবে, এমন ধরনের ইনসাইড সিক্রেট আপনাকে বলবেন যেটাতে আপনার উপকারে হবে। ধন্যবাদ দর্শক। আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন। লিখবা ঠিকানা পরিচালক তৃতীয় মাত্রা, চ্যানেল আই, জিপে বক্স 2433 ঢাকা 1000। যারা ইমেল করতে চান তারা করতে পারবেন এই ঠিকানায়। আপনি @তৃতীয়মাত্রা.com 6161 নম্বর আমাদের SMS করতে পারেন যে কোনো সেলফোন থেকে। ইন্টারনেটে তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকতে, তৃতীয় মাত্রা সম্পর্কে জানতে এবং মতামত রাখতে ব্রাউজ করতে পারেন তৃতীয়মাত্রা.com, facebook.com/তৃতীয়মাত্রা, twitter.com/তৃতীয়ম এবং youtube.com/তৃতীয়মাত্রায়। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05। তৃতীয় মাত্রার এই পর্বটি আপনি আপনার মোবাইল ফোন থেকে শুনতে পারবেন 16258 ডায়াল করে, অর্থাৎ তৃতীয় মাত্রার সর্বশেষ পর্বটি শুনবার জন্য এবং পুরনো পর্বগুলো শুনবার জন্য আপনার সেলফোন থেকে ডায়াল করুন 16258 নাম্বারে। মেজর জিল্লুর রহমান, মিস্টার মোহাম্মদ হাবিবুর রহমান এবং মিস্টার নাসিরউদ্দিন ফেরদৌস, অসংখ্য ধন্যবাদ আপনার তিনজনকে। দর্শক মণ্ডলী, আমার 3 অতিথি কথা বলছিলেন, নানা বিষয় নিয়ে কথা হয়েছে। সংসদের যে অশালীন ভাষা, সংসদ সদস্যদের যে আচরণ, বাচনভঙ্গি, দেহভঙ্গি, সেগুলো নিয়ে ওনারা প্রশ্ন তুলেছেন। তবে সমাধানেও ওনারা পৌঁছতে পেরেছেন যে এই সমস্যার সমাধান কিভাবে করা যেতে পারে। সমাধানের পথ একটাই, কারণ ওনারা 3 জন বিশ্বাস করেন এবং সেই সঙ্গে আমিও বলতে চাই, আমিও বিশ্বাস করি, ওনাদের সঙ্গে একমত, যে বাংলাদেশের শীর্ষ 2 নেত্রী, প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রী যদি না চান তাহলে সংসদে এই ধরনের বক্তব্য কেউ রাখতে পারেন না। কেননা আজকে পর্যন্ত, এই মুহূর্ত পর্যন্ত এই 2 জনের চাইতে বাংলাদেশে সবচাইতে ক্ষমতাধর ব্যক্তি আর কেউই নন। কাজেই ওনাদের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করছে সংসদের এই ভাষা আমরা শুনবো কিনা, সংসদ এভাবে পরিচালিত হবে কিনা, দেশ এভাবে পরিচালিত হবে কিনা। ওনারা যদি না চান অন্য কথা, তখন যে শক্তি সবচাইতে বেশি সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পরে সেটি হচ্ছে দেশের সাধারণ মানুষ, জনগণ। তারা নির্ধারণ করবে তাদের করণীয় কী। দ্বিতীয়ত যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেটি হচ্ছে যে ওনারা মনে করেন, আমার অতিথিরা মনে করেন যে বাংলাদেশের যত অপকর্ম, যত নেতিবাচক ক্রিয়াকর্ম, তার জন্য প্রধানত অনেক প্রশংসা করবার পরে ওনারা বলছেন যে রাজনৈতিক নেতা কর্মী যারা মূলত দেশের সিংহভাগ সুবিধাভোগী, যারা দেশটাকে লুটপাট করে খাচ্ছে, এই গোষ্ঠীটি যারা দেশের হয়তো শতকরা হিসেবে 10 ভাগের বেশি হবে না, কিন্তু তারাই 90 ভাগ মানুষকে নির্যাতন করছেন, নিপীড়ন করছেন এবং তাদের যে সম্পদ সেটিকে ভোগ করছেন। এবং সর্বশেষ যে বিষয় নিয়ে আলোচনা হয়েছে যে ওনারা 3 জনই মনে করেন যে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়ার বিষয়ে ক্ষমতাসীন এবং ক্ষমতার বাইরে যারা আছেন তাদের মধ্যে এটি সমঝোতা হতে হবে এবং কোনো প্রধান রাজনৈতিক দলকে বাইরে রেখে কোনো নির্বাচন হবে না। যেটি হবে সেটি হবে এটি অরাজকতা এবং তার জন্য সাফার করবে, ভুক্তভোগী হবে দেশের সাধারণ মানুষ, দেশের অর্থনীতি। আমরা চাইব যে আমাদের রাজনৈতিক নেতৃত্ব এই বিষয়টি মাথায় রাখবেন এবং সেটি আমাদের চাইতেও, সাধারণ নাগরিকদের চাইতে তাদের নিজেদের স্বার্থেই তারা বেশি রাখবেন। কেননা তারা জানেন যে এরকম একটি অরাজক পরিস্থিতি কোন পরিস্থিতির জন্ম দেয় এবং সেখানে তাদের অবস্থা কী হয়। 2007-08 আমাদের রাজনৈতিক নেতা নেত্রীরা মর্মে মর্মে সেটি উপলব্ধি করেছেন, কিন্তু সেখান থেকে এখন পর্যন্ত আজকে মনে হচ্ছে কোনো শিক্ষা তারা গ্রহণ করেননি। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের, সবার জন্য শুভকামনা।